এবার অগ্রিম আয়কর বাড়ছে ব্যক্তিগত গাড়ির নিবন্ধন কিংবা নবায়নে। এছাড়া দামি মোটরসাইকেল মালিকদেরও দিতে হবে আয়কর। বিমান কিংবা হেলিকপ্টারও থাকছে একই বিধান। আর করজাল বিস্তৃত করতে কার্যক্রম নেওয়া হতে পারে ইউনিয়ন পর্যায়েও। বিশ্লেষকরা মনে করছেন, আয় বাড়াতে নতুন উদ্যোগের বিকল্প নেই, তবে কমাতে হবে হয়রানি। মইনুল হাসানের রিপোর্ট। ব্যক্তিগত মোটরযানের নিবন্ধন কিংবা নবায়নে সিসি ভেদে অগ্রিম আয়কর দিতে হয় 25,000 টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ টাকা, যা উৎসে কর হিসেবে কেটে রাখে বিআরটিএ। তবে নতুন বাজেটে বাড়ছে এই হার। মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি, ট্যাক্স টোকেন, রোড ট্যাক্স ও ফিটনেস ফির বিধান থাকলেও নেই আগাম আয়কর। তবে আসছে বাজেটে উচ্চ সিসি বা দামি মোটর বাইকের উপরও তা প্রয়োগ করতে চায় এনবিআর। একইভাবে ব্যক্তিগত বিমান ও হেলিকপ্টারের উপরও অগ্রিম আয়কর বসাতে চায় সংস্থাটি, যা উৎসে কর হিসেবে কেটে রাখবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। উচ্চ পর্যায়ের অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আগামী বাজেটে। যার যত বেশি সম্পদ বা যত বেশি ইনকাম তাকে বেশি ট্যাক্স করবে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের মাধ্যমে করা উচিত নাকি চিন্তা করা উচিত। রাষ্ট্র তাদেরকে অনেক কিছু সহায়তা করেছেন বলেই তারা আজকে এই সম্পদ এবং আয়ের তারা মালিক। সুতরাং সেদিক থেকে দর্শন হিসাবে এটা ঠিক আছে। অন্য দিক থেকে এটাও খেয়াল করতে হবে যে আমাদের যারা উদ্যোক্তা তাদের উপরে যাতে আবার অন্যায্য এবং একটা অযৌক্তিক চাপও সৃষ্টি না হয়। আয় বৈষম্য কমাতে সাধারণের উপর করের বোঝা না চাপিয়ে বরং ধনীদের থেকে বেশি আয় করতে চায় এনবিআর। সে লক্ষ্যে অতি ধনীদের জন্য চালু হচ্ছে সম্পদ কর ব্যবস্থা। এছাড়া ইউনিয়ন পর্যায়ে করজাল বিস্তৃত করতেও থাকছে বিশেষ উদ্যোগ। ফাঁকিবাজদের ধরার পাশাপাশি হয়রানি বন্ধে ন্যূনতম কর ব্যবস্থা থেকেও বেরিয়ে আসতে চায় এনবিআর। নতুন বাজেটে 4.25 লাখ কোটি টাকা হতে পারে করমুক্ত আয়সীমা। আর তা অতিক্রম করলেই এলাকা ভেদে ন্যূনতম কর দিতে হবে 5,000 টাকা। আর ভ্যাটের আওতা বাড়াতে জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়েও নতুন করে আরও অন্তত 30 লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর। সেক্ষেত্রে মাসিক বিক্রি 30 থেকে 50 লাখ টাকা এমন ছোট ব্যবসায়ীদের জন্য চালু হতে পারে ভ্যাট টোকেন পদ্ধতিও। আর এই প্রক্রিয়া কার্যকরে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন এবং অনলাইনে ভ্যাট রিটার্ন। জনগণ কিন্তু অনেক পয়েন্ট থেকে ভ্যাট দিয়ে থাকেন, সরকার অনেক ক্ষেত্রে পান না। অনেক প্রতিষ্ঠানের ভ্যাট দেওয়ার কথা কিন্তু ভ্যাট তারা দেন না। সুতরাং এই নেটটাকে অবশ্যই আমাদের বৃদ্ধি করতে হবে। প্রায়োরিটাইজ করা উচিত যে ধরেন ফর্মাল সেক্টরে আছে কিন্তু কর দিচ্ছে না বা যথাযথ দিচ্ছে না, সেই জায়গাটা আগে আইডেন্টিফাই করা উচিত, সেটা লিকেজ। আর ইনফর্মাল সেক্টরকে ফর্মালে নেটে আনা এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা জোর করে আনা যাবে না, এবং সেটাতে আবার ওই ক্ষুদ্র ব্যবসা দেখা যাবে যে ক্ষতিগ্রস্ত বা বন্ধ হয়ে যেতে পারে ভয়ে। সেটা খুব সাবধানে যেতে হবে আর কি এই জায়গাটা। আইএমএফ এর পরামর্শ মাথায় রেখে কর ছাড় সুবিধা কমানো, অটোমেশন সহ এনবিআরের নানা উদ্যোগ থাকছে আগামী বাজেটে। মইনুল হাসান, ৭১, ঢাকা। বিদেশি বিনিয়োগে বড় বাধা এনবিআর, ফলে বিনিয়োগে আগ্রহী হন না বিদেশিরা। আইসিএবি আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা। বলেন, ঢেলে সাজাতে হবে এনবিআরকে। এ সময় করের টাকার সঠিক ব্যবহার জানতে সেল গঠনের প্রস্তাব দেন তারা। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। কর জিডিপির অনুপাতে পিছিয়ে বাংলাদেশ, যার পেছনে রয়েছে সুশাসন, সক্ষমতা ও অটোমেশনের অভাব। এছাড়া জটিল কর কাঠামো ও দায়ী সমানতালে। আইসিএবির প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, এজন্য দরকার জবাবদিহিতা। বলা হয়, টেকসই রাজস্ব আদায়ে গুরুত্ব দিতে হবে প্রত্যক্ষ করে। ডিজিটাল অ্যাকাউন্টিং এখন আর শুধু ব্যাক অফিস আপগ্রেড নয়, এটি সরকার এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়, হিসাব রাখা এবং সুশাসন প্রক্রিয়াকে অধিকতর শক্তিশালী করে। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা এনবিআর। জটিল কর নীতি আর অশুল্ক বাধার কারণে বিনিয়োগে আগ্রহী হন না বিদেশিরা। এনবিআরের 3 বিভাগ ব্যবসায়ীদের নাজেহাল করছে অভিযোগ করে দাবি জানান সংস্থাটিকে ঢেলে সাজানোর। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আমি মনে করি ইট ইজ টাইম। আপনি যেভাবে আমাকে ধরপাকড়া করে ট্যাক্স কালেকশন করেন, আমার ট্যাক্সের টাকা আপনি কিভাবে খরচ করেন ওটার জন্য একটা সেল করা উচিত, জবাবদিহিতার জায়গা বের করা উচিত। যারা আমরা ব্যবসা করি আমাদের কিন্তু প্রধান অন্তরায় হচ্ছে আমাদের এনবিআর।
এনবিআর এর 3টা বিভাগই আমাদেরকে কিন্তু প্রতি পদে পদে বাধা দেয়, প্রতি পদে পদে আমরা নাজেহাল হচ্ছি এনবিআর এর কাছ থেকে। সংস্থার সাবেক এই সদস্য বলেন, অপসিস্টেমের শিকার রাজস্ব বোর্ড। এ সময় বিশ্বব্যাংকের 1000 কোটি টাকার প্রকল্প খতিয়ে দেখার কথাও বলেন তিনি। একই সাথে বিনিয়োগ বান্ধব বাজেট দেওয়ার কথা আবারও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। যে একটা অপসিস্টেম তৈরি হয়েছে, আপনারা যেটা বলেছেন, সেই অপসিস্টেমের তারা তো ওখানে এখন কায়েমি স্বার্থের মধ্যে আছে, তাদেরকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। অর্থাৎ আমাকে জবাবদিহিতা করতে হবে নাগরিকের কাছে যে এই করের অর্থ আমরা এই খাতে ব্যয় করছি। আশা করছি আগামী বাজেট থেকে এটা শুরু হবে। যখনই আপনারা আয়কর দেবেন, আয়করের প্রাপ্তি স্বীকার পত্রের সাথে পরিষ্কার এই বিষয়গুলো উল্লেখ করা হবে। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানান তিতুমির। আমাদের সরকার বিশ্বাস করে কোন রকম কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে হস্তক্ষেপে না। মইনুল হাসান, ৭১, ঢাকা। আমরা দেখতে চাই আসছে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে শুভঙ্করের ফাঁকি হতে পারে নতুন পে স্কেল বাস্তবায়ন। কেননা এই খাতে বরাদ্দের বড় অংশ খরচ হচ্ছে বেতন ভাতা ও দাপ্তরিক কাজে। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তবে পুরনো পথে হাঁটার আভাস দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। মিড ডে মিল, উপবৃত্তি সহ নানা কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশোধিত বাজেটে ফেরত নেওয়া হয়, কাটছাট হয় উন্নয়ন ব্যয়ও। অথচ শিক্ষা খাতে বরাদ্দের সিংহভাগে চলে যায় বেতন ভাতায়, যা আরও ভারী হবে নতুন পে স্কেল বাস্তবায়নে। চাইলেও পারবেন না, এই চ্যালেঞ্জ সরকারের কাছে। নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে ঘুরে ফিরে সেই আলোচনা। প্রশ্ন উঠেছে, এমন প্রেক্ষাপটে শিক্ষা খাতে স্বচ্ছ বরাদ্দ কিভাবে নিশ্চিত করবে নতুন সরকার? দুটো জিনিস, কারিকুলাম আর টিচার। তো কারিকুলাম না একবারে আমরা ঠিক করে দিলাম, কিন্তু কারিকুলাম বাস্তবায়ন কে করবে? টিচার। তাহলে পুরো জিনিসটি আসলে ম্যান পাওয়ার ভিত্তিক। আমরা অনেক গল্প করতে পারি, টেকনোলজি এটা নিয়ে আসবো, ওইটা করে ফেলবো, এগুলো টুলস। এই টুলসের কোনো দাম নেই ভাই। ক্রিকেট ব্যাট কত দামি ডাজন্ট ম্যাটার। খেলোয়াড় যদি বলটা খেলতে না পারে, দামি ব্যাটের কোনো দাম নেই। আর আপনি ভালো খেলোয়াড় নিয়ে আসেন, খারাপ ব্যাট দিয়েও মোটামুটি আপনি ভালোই খেলবেন। সিপিডি বলছে, শিক্ষা খাতে বরাদ্দে শুভঙ্করের ফাঁকি হতে পারে নতুন পে স্কেল। এই প্রক্রিয়ায় 2031 সাল নাগাদও জিডিপির 5% বরাদ্দ নিশ্চিত সম্ভব হবে না। আমার মনে হয় না যে সরকার 5% অফ জিডিপি এই শিক্ষা স্বাস্থ্য এটাতে করতে পারবেন। ইভেন 2031-এও ওনারা 5 বছর পরে এই রিস্ট্রাকচারিং ওনারা করতে পারবেন বলে আমি মনে করি না। ইংরেজিতে আমরা যেটা বলেছি, আগে আমরা we have fought for the access to education. Now it is time to fight for the outcome of the education. এই আউটকাম অফ দি এডুকেশনের উপরে আমরা জোর দিয়ে এই পুরো জিনিসটাকে দাঁড় করিয়েছি এবং এটাতে মনে করি সকলকে যুক্ত হতে হবে। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, আওয়ামী আমলে মানহীন কাজের কারণে ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ে 30,000-এর বেশি ভবন পুনর্নির্মাণ করতে হবে। কেন 30 থেকে 40,000 স্কুলের এতখানি মেরামত দরকার? কারণ গত 15 বছর বা হোয়াট এভার, গত অনেক বছরে যারা বিল্ডিং গুলো বানিয়েছে তারা এতই সমাদর দিয়ে বানিয়েছে যে হয়তো 10 বছরের ভিতরে নতুন বিল্ডিং যেন বানাতে হয় আরেকবার তারা নতুন কন্ট্রাক্ট পায়, সেই ধরনের ব্যবস্থা করে বানিয়েছে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। পৌনে 2 বছরে পুঁজিবাজারে আস্থা ফেরাতে ব্যর্থ রাশেদ মাকসুদ কমিশন। উল্টো তার আমলে বিও অ্যাকাউন্ট কমেছে 1.25 লাখ, প্রায় 1/4 হিসাব রয়েছে শেয়ার শূন্য অবস্থায়। শুধু তাই নয়, এই সময় একটি নতুন কোম্পানিও তালিকাভুক্ত হয়নি পুঁজিবাজারে। উল্টো জেড ক্যাটাগরির শেয়ার সংখ্যা বেড়েছে 82টি। বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞতার ঘাটতি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকায় বাজার উন্নয়নে ব্যর্থতারা। মেজবাহ হাসানের রিপোর্ট। অর্থনীতির অন্যতম 2 চালিকা শক্তি ব্যাংক ও পুঁজিবাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত আওয়ামী আমলের 1.5 দশকে। অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ নিলেও উন্নতি হয়নি খুব একটা, বরং আস্থাহীনতা বেড়েছে সবখানেই। পুঁজিবাজার উন্নয়নে 21 মাস আগে বিএসইসিতে নিয়োগ দেওয়া হয় রাশেদ মাকসুদ নেতৃত্বাধীন কমিশন। তবে বাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের ঘাটতি, বিনিয়োগকারীদের বিপক্ষে নানা হঠকারী সিদ্ধান্ত আর জরিমানার মতো সিদ্ধান্ত আস্থাহীনতা বাড়ায় বাজারে। 1488 কোটি টাকা গত 18 মাসে আমরা ফাইন ইম্পোজ করেছি।
সিডিবিএল এর তথ্য বলছে তার আমলে বিও অ্যাকাউন্ট কমেছে 1 লাখ আর বিদেশি অ্যাকাউন্ট কমেছে প্রায় 4,000। এছাড়া সচল অ্যাকাউন্টগুলোর শেয়ার শূন্য হয়েছে প্রায় 23%। বিশ্লেষকরা বলছেন এই অবস্থা থেকে সহজ হবে না উত্তরণ ঘটানো। যতক্ষণ না সরকার ভালো শেয়ার তালিকাভুক্ত করছে, যতক্ষণ না পর্যন্ত আমরা ইনস্ট্রুমেন্টের সংখ্যা বাড়াচ্ছি, যতক্ষণ না পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে শক্তিশালী করছি, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু স্ট্রং ডিমান্ড সাপ্লাই রাখতে পারবো না। আর স্ট্রং ডিমান্ড সাপ্লাই না থাকলে এই বাজারে যখন ইনভেস্টেবল স্ক্রিপ্ট পাবেই না কেউ, লোকাল ইনভেস্টর তো আসবে না, ফরেন ইনভেস্টর তো বহু দূরের কথা। নতুন সরকার দায়িত্বের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও তা স্থায়ী হয়নি, বরং বর্তমান কমিশনের আমলে সূচক খোয়া গেছে 450 পয়েন্ট। সবচেয়ে আশঙ্কার খবর হলো সংস্কার আর উন্নতির কথা বলা হলেও একটিও নতুন কোম্পানি তালিকাভুক্ত করতে পারেননি লম্বা সময়ে। উল্টো প্রায় 1,500 কোটি টাকা জরিমানা করায় অনিশ্চয়তায় পড়েন হাজারো বিনিয়োগকারী। ফরেনারদের জন্য শেয়ার কিনবার মতো 10 থেকে 12টা স্টকের বেশি নেই। তারা কি স্টক, তাকে কোনো স্টকই তো আপনি অফার করতে পারছেন না। ফলে এখানে বিদেশি বিনিয়োগ আনতে গেলে আপনাকে ভালো শেয়ার দিতে হবে, সেটা নেই। ফলে তারা আসেন মাঝে মাঝে আবার চলে যান। এই রিফর্মস কমিটি 1 বছর 1.5 বছর ধরে কি করলো এটা আমি বুঝতে পারলাম না। পুঁজিবাজার সংক্রান্ত অভিজ্ঞতার অভাব আমি দেখেছি এবং প্রশাসনিক দুর্বলতাও দেখেছি। তার আমলে 82টি বেড়ে বাজারে জেট ক্যাটাগরির শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 125-এ, আর বাজার মূলধন হারিয়েছে 2 লাখ কোটি টাকার উপরে। বিশেষজ্ঞদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা না আসলে চাঙ্গা হবে না পুঁজিবাজার। একে 5 কোটি টাকা ফাইন করলাম, ওকে 4 কোটি টাকা ফাইন করলাম, ওকে আমি সাসপেন্ড করে দিলাম। এইটা করলে কিন্তু প্রথমে বাজারে একটা স্বস্তির বদলে একটা ভীতি সৃষ্টি করবে। সেটা আমার মনে হয় তাদের ভুল ছিল। প্রথমে মার্কেট প্লেয়ার্সদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ডেভেলপ করা উচিত ছিল এবং ভবিষ্যতে যদি কোনো নতুন পুঁজি নিয়ন্ত্রক সংস্থা আসেন তার প্রতিও আমার এই সাজেশনই হবে যে প্রথমে এসেই নানান কর্মকাণ্ডে ঝাঁপিয়ে না পড়ে প্রথমে তারা বোঝার চেষ্টা করুক। সবশেষ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা প্রায় 400। মিসবাহ হাসান, 71, ঢাকা। ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জেট ফুয়েলের ঘাটতি পূরণে উৎপাদন বাড়ায় যুক্তরাষ্ট্র। কমানো হয় গ্যাসোলিনের উৎপাদন, ফলে অভ্যন্তরীণ বাজারে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কমে যায়, আর এতেই নতুন উচ্চতায় উঠে দাম। তথ্য বলছে গেল 2 মাসে 50% বেড়ে গ্যালন প্রতি দাম পৌঁছায় $4.5, যার মাসুল দিচ্ছে খোদ মার্কিনিরাই। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। গাড়ির জ্বালানি থেকে জেট ফুয়েল সব খাতেই দেখা গেছে ঘাটতি। জেট ফুয়েলের ঘাটতি পূরণে এগিয়ে আসে যুক্তরাষ্ট্র। শোধনাগারগুলোতে উৎপাদন বাড়ায় জেট ফুয়েলের, যার বিপরীতে কমে যায় গ্যাসোলিনের উৎপাদন। ফলে অভ্যন্তরীণ বাজারে দেখা দেয় এই জ্বালানির সংকট, আর এতেই নতুন উচ্চতায় ওঠে দাম। তথ্য বলছে গেল 2 মাসে 50% বেড়ে গ্যালন প্রতি গ্যাসোলিনের দাম পৌঁছায় $4.5, যার মাসুল দিতে হচ্ছে খোদ মার্কিনীদের। মূলত ইউরোপের সিংহভাগ জেট ফুয়েলের সরবরাহ আসে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ প্রণালী বন্ধে শুরু হয় সরবরাহ সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA এর হিসেবে ইউরোপে মাত্র 2 সপ্তাহ চলার মতো জেট ফুয়েলের মজুদ আছে। হরমুজ না খুললে সংকট সামাল দিতে বিমান সংস্থাগুলোকে সংক্ষিপ্ত করতে হবে ভ্রমণপথ, কমাতে হবে ফ্লাইটের সংখ্যা। অপেক্ষা না করে আগেই 20,000 ফ্লাইট বাতিল করে জার্মান বিমান সংস্থা লুফথানসা। একই পথ অনুসরণ করে মার্কিন বিমান সংস্থাগুলো। এমন প্রেক্ষাপটে জেট ফুয়েলের বাজার ধরতে উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। নিজেদের পরিশোধনাগারগুলোতে ব্যাপক হারে বাড়ায় এই জ্বালানির উৎপাদন। এপ্রিলের শেষ সপ্তাহে উৎপাদন করে গড়ে 1.8 মিলিয়ন ব্যারেল, যা আগের সপ্তাহের তুলনায় দৈনিক 26,000 ব্যারেল বেশি। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। মার্কিন পরিশোধনাগারগুলোতে সক্ষমতা সীমিত, তাই এক ধরনের জ্বালানি উৎপাদন করতে অন্য আরেক খাতের উৎপাদন কমাতে হয়েছে। প্রতিদিন 53,000 ব্যারেল গ্যাসোলিন উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় পরিশোধনাগারগুলোর কর্তৃপক্ষ। ঘাটতি কমাতে রিজার্ভে হাত দেয় যুক্তরাষ্ট্র। এপ্রিলের শেষ সপ্তাহে ব্যবহার করে 61 লাখ ব্যারেল, ফলে মজুদ কমে যায় 2%। মর্গান স্ট্যানলির পূর্বাভাস বলছে আগস্ট নাগাদ যা নামতে পারে ইতিহাসের সর্বনিম্ন 200 মিলিয়ন ব্যারেলের নিচে। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় যুক্তরাষ্ট্রে বাড়ে এই জ্বালানির মূল্য। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ না হলে সর্বকালের সর্বোচ্চে পৌঁছতে পারে গ্যাসোলিনের দাম। নুসরাত মৌমি, 71।
দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।